আসসালামু আলাইকুম। ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। গুম ও বিচার বহির্ভূত হত্যার 2 মামলায় 13 জন এবং জুলাই হত্যা মামলায় 2 জন সহ মোট 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। পরবর্তী শুনানির দিন ধার্য করেন 20 নভেম্বর। পরে আসামিদের নেওয়া হয় সেনানিবাসের সাবজেলে। আইন অনুযায়ী আসামিরা এখন সেনাবাহিনীতে কর্মরত নন বলে জানান চিফ প্রসিকিউটর। রিপোর্ট হাসান জাবেদের। কড়া নিরাপত্তা ব্যবস্থায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত সবুজ রঙের প্রিজন ভ্যানে করে সেনাবাহিনীর 15 কর্মকর্তাকে বুধবার সকাল 7:15টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তাদেরকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। সকাল 8:15টায় ট্রাইব্যুনালের এজলাসে বসেন বিচারপতিরা। পরে 3 দফায় আসামিদের এজলাসের কাঠগড়ায় নেওয়া হয়। শুনানি শেষে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল, সেইখানে কিছু বন্দীকে আটক করে রাখা। দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায়। 3টি মামলার মোট 15 জন আসামিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল। আদালত তাদেরকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী 20 নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন। সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন। শুনানির সময় আসামিদের পক্ষে জামিন এবং কারাগার থেকে অনলাইনে হাজিরা নেয়ার আবেদন করেন তাদের আইনজীবী। কিন্তু সেই আবেদন যথাযথ না হওয়ায় পরবর্তী শুনানির দিন ওই 2 আবেদনের উপর শুনানি হবে। আমরা জানি তার আত্মসমর্পণ করেছে, কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে, সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার হয়েছে। তারা ট্রায়াল ফেস করতে চায়, তারা এই অপরাধ সংগঠিত করে নাই। আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে। তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে জনগণের সামনে দেখবে যে তারা কতটুকু অপরাধ করেছে কি করে নাই। আসামিদের মধ্যে 1 জন মেজর জেনারেল, 6 জন ব্রিগেডিয়ার জেনারেল, 4 জন কর্নেল, 3 জন লেফটেন্যান্ট কর্নেল ও 1 জন মেজর রয়েছেন। এদের মধ্যে 3 জন হলেন ডিজিএফআই-এর সাবেক পরিচালক। নানা জল্পনা কল্পনা এবং আলোচনা সমালোচনার পর 15 জন ঊর্ধ্বতন সামরিক সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এখন মামলার বাকি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণ হবে তারা এসব গুম এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত কিনা, আর জড়িত হলে তাদের শাস্তি কী হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। এদিকে গুমের মামলার আসামি সেনা সদস্যদের জন্য সেনানিবাসে বিশেষ কারাগার স্থাপন করায় বিচারে বৈষম্য তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। আরেক ভুক্তভোগী ও মামলার বাদী ব্যারিস্টার আরমান বলেছেন, বিশেষ কারাগারে জেলকোড পরিপূর্ণভাবে না মানা হলে মামলার সাক্ষী ও বাদীপক্ষের জীবন হুমকিতে পড়বে। নূর হোসেনের রিপোর্ট। গুমের 2 মামলার আসামি সেনা সদস্যদের আনার আগ থেকেই আদালত চত্বর ও আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। সেনানিবাস থেকে আদালত পর্যন্ত সড়কের প্রতিটি মোড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি দেখা যায়। সেনা কর্মকর্তাদের যখন আদালতে তোলা হয় তখন আদালতের বাইরে বিক্ষোভ করতে দেখা যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। গুমের পরিবারগুলো দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট আপনাদের বুঝতে হবে। দীর্ঘদিন যারা জেলে ছিল, যাদের সন্তান 4 বছরের সন্তান রেখে গেছে বাবা, এখনো বাবা ফিরে নাই, তারা জানে গুমের কি জিনিস। আমরা অপেক্ষায় আছি, এদের প্রত্যেককেই সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। এদিকে আসামিদের কারাগারে প্রেরণের পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে মামলার বাদীপক্ষ। আসামিদের বিচারের আওতায় আনায় সন্তোষ জানান তারা। বলেন, সেনাবাহিনী নয় বরং গুটি কয়েক অপরাধী কর্মকর্তার বিরুদ্ধে তাদের অভিযোগ। দেশবাসীকে একটা মেসেজ দিতে চাই, যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে
কেউ পার পেতে পারে না। সকল অপরাধীকে বিচার পেতে হবে, বাট আমি এই জিনিসটা দৃঢ়ভাবে বলতে চাই, তাদের উপর কোনো জুলুম হোক, অবিচার হোক, এটা আমি চাই না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে বিশেষ কারাগারে রাখায় ক্ষোভ প্রকাশ করেন গুমের শিকার ব্যক্তিরা। অন্যান্য লোকেরা যদি কারাগারে থাকতে পারে, যে দেশের নিয়ম মতো কারাগারে থাকতে পারে, এনাদের একই জায়গায় থাকতে হবে। বৈষম্য করে বিচার হয় না, আমরা বৈষম্য চাই না। আমি তো মনে করি আয়নাঘরে রেখে এদের বিচার করা উচিত, তবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। 5 আগস্টের পর অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে তদন্তের আহ্বানও জানান মামলার বাদী ব্যারিস্টার আরমান। যাদের তত্ত্বাবধানে থাকা অবস্থায় তারা দেশ ত্যাগ করেছে তাদেরকেও জবাবদিহির আওতায় আনা উচিত, যাতে যাদের বিচার হচ্ছে এবং যারা দেশ ত্যাগ করেছে তারা যেন কোনোভাবে এই বিচারকে প্রভাবিত করতে না পারে। আরও আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্টের ভিতরে যে অবস্থা সাবজেল, সেখানে জেল কোড ফলো হচ্ছে কিনা, যাদেরকে আটক রাখা হয়েছে তারা কি কোনোভাবে সেনা সদস্য সার্ভিং সেনা সদস্যের সাথে যোগাযোগ করছে কিনা, এটি নিশ্চিত করা খুবই জরুরি। যদি না হয়, আমরা যারা ভিকটিম এবং সাক্ষী আছি, আমরা আমাদের জীবনের হুমকি আশঙ্কা করছি। ভবিষ্যতে আর কোনো কর্মকর্তা যাতে এমন অপরাধে না জড়ায় সেই প্রত্যাশা গুম ফেরত ব্যক্তিদের। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না এবং নির্বাচন কমিশনও কোনো কর্মকর্তাকে চাপ প্রয়োগ করবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সিইসি। প্রশিক্ষণ কর্মশালায় ইউএনওদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নির্বাচন কমিশনারগণ। তারা জানান, এবারে নির্বাচনে কোনো পোস্টার থাকবে না, তবে ডিজিটাল বোর্ড এবং ব্যানার রাখা যাবে। কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব এবং নির্বাচন কমিশনও কিন্তু কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না। কারণ আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না, অন্যায় কোনো হুকুম দিব না। এইটা আপনারা ধরে রাখতে পারেন যে আইন প্রচলিত আছে রিলেভেন্ট টু দ্য ইলেকশন, সেই আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে বা আপনারা সেটা সেইভাবে পালন করবেন। পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় 3 আসামিকে কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে সাকিব মুন্সি ও সিফাত মুন্সিকে 13 বছর এবং ইমরানকে 10 বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা ঘটনার সময় অপ্রাপ্ত বয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়। 2025 সালের 18 মার্চ দুমকি উপজেলা থেকে নানাবাড়ি যাওয়ার পথে শহীদ জসিম উদ্দিনের কন্যা লামিয়া ধর্ষণের শিকার হন। পরে তিনি বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে মানসিকভাবে ভেঙে পড়ে 26 এপ্রিল ঢাকার শেখেরিটেক এলাকায় ভাড়া বাসায় আত্মহত্যা করেন তিনি। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। এদিকে ময়মনসিংহের গৌরীপুরের ছাত্র জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় 2 ভাইকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। দুপুরে ময়মনসিংহের স্পেশাল জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন পলাতক এলবার্ট ডেভিড রকি ও এলবার্ট রকি সেন্টো। বগুড়া ধুনটে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন ও অব্যবস্থাপনায় সৃষ্টি হয়েছে নদী ভাঙন। প্রায় 4 কিলোমিটার জুড়ে যমুনার ভাঙনে বিলীন হয়ে গেছে বাড়িসহ বহু স্থাপনা। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয়দের। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক। বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ি এলাকায় যমুনা নদীতে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। 4 কিলোমিটার জুড়ে নদী পাড়ের ফসলি জমি, দোকানপাট আর বসতভিটা চলে যাচ্ছে নদীগর্ভে। উজানের ঢলে মাত্র 2 দিনে যমুনার পানি বেড়েছে প্রায় 100 সেন্টিমিটার। এতে বিলীন হয়েছে কোটি টাকার জিও ব্যাগ ও অন্তত 50 বিঘা ফসলি জমি।
ভাঙনের ভয়ে শহরাবাড়ি ঘাটের 9টি দোকান ও কয়েকটি বাড়ি সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। ঘর দরজা সব ভাঙ্গা ছিল, হয়তো বহু ক্ষতি হয়েছে। বহু দশ ভাঙ্গা দিয়ে পাইসাতে মনে করেন সেমনি রাস্তায় যাচ্ছি, এই রাস্তাও ভেঙে যেতেছে। আমরা হলে বাস্তুহারা মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, অস্থায়ীভাবে শহরাবাড়ি থেকে বানিয়াজান পর্যন্ত 90 লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ও টিউব ফেলার কাজ চলছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে বেশ কিছু জায়গায় ভাঙন দেখা যায়। ওই ভাঙন রক্ষার্থে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি। স্থানীয়দের দাবি, অস্থায়ী নয়, নদী ভাঙন রোধে এখন দরকার টেকসই রক্ষাবাঁধ নির্মাণ। এনটিভি নিউজ ডেস্ক। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ কথা জানিয়ে বলেছেন, সরকার এর প্রতিবাদ করেছে। দুপুরে সাভারে 2024-25 অর্থ বছরে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা নদী বা সাগরে গেলে পুলিশ, কোস্টগার্ড তাদের আটক করে। ভারতীয় জেলেরা বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরার খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া আছে। চট্টগ্রাম বন্দরে নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারীরা। সকালে নগরীর আগ্রাবাদ মোড়ে বিক্ষোভ সমাবেশ থেকে দাবি জানান শ্রমিক নেতারা। দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বক্তারা বলেন, বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না। তারা আরও বলেন, বন্দর বিদেশিদের হাতে দিলে হুমকির মুখে পড়বে দেশ, তাই সরকারকে ইজারার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান তাদের। হেমন্তের শুরুতেই গ্রাম বাংলায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। ভোর আর রাতের নওগাঁ ঢেকে থাকছে কুয়াশায়। কৃষকরা পুরোদমে ব্যস্ত সময় পার করছেন শীতকালীন সবজি উৎপাদনে। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। উত্তরের অনেক জেলায় শীতের আগমনী বার্তার জানান দিচ্ছে, তেমন একটি জেলা নওগাঁ। এই চিত্র বলে দিচ্ছে শীত এলো বলে। রাত হলে জেলা জুড়ে হিমহিম ঠান্ডা আর সকালে চারদিক কুয়াশার চাদরে ঢাকা থাকছে। কৃষকেরা শীতকালীন সবজির চাষাবাদ শুরু করেছেন, বিশেষ করে ফুলকপি, শিম, মূলা সহ অন্যান্য সবজি। বাজারেও দাম পাচ্ছেন ভালো। যত প্রকারের তরকারি সবজি আছে, সমস্ত কিছু সবজি আমরা করি। আমরা বেগুন 100-110 গেল, ফুলকপি 100-120, 150। কৃষকদের সবসময় সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানান এই কৃষি কর্মকর্তা। যদিও বৃষ্টিতে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে কৃষকের, কিন্তু দামের দিক দিয়ে কৃষকরা পুষায় নেবে এবং ফলশ্রুতিতে ফাইনালি কৃষকরা লাভবান হবে। চলতি মৌসুমী জেলায় 2755 হেক্টর জমিতে আগাম জাতের সবজি চাষ হয়েছে, যা উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি। এনটিভি নিউজ ডেস্ক। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিবাদে সারা দেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিরাপদ সড়ক দিবস উদ্বোধন করেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি হয়। মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই প্রতিবাদে নেত্রকোনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে রাঙ্গামাটিতে। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। সভা শেষে 10 জন চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন অতিথিরা। কুষ্টিয়ায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টনের বিচার ও জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এলাকার বিপুল নারী পুরুষ মানববন্ধনে কর্মসূচিতে অংশগ্রহণ নেয়। পরে বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে তারা। গত 5 আগস্টের পর সেনাবাহিনীর অভিযানে লিপ্টনকে অস্ত্রশস্ত্র সহ আটক করা হয়। তার জামিন বাতিল সহ বিচারের দাবি জানান আন্দোলনকারীরা। তারুণ্যের উৎসব উপলক্ষে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে কৃষি ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ ও ঋণ আদায় কর্মসূচি পালিত হয়েছে। সকালে দিনব্যাপী এই কর্মসূচি শুরু হয়। এ সময় ব্যাংকের ভূঁইয়াপুর শাখার ব্যবস্থাপক নিমাই চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক গোলাম মোহাম্মদ আরিফ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহের উপপরিচালক শফিউল আলম ও কৃষি ব্যাংকের টাঙ্গাইল দক্ষিণ মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালিকুজ্জামান ইয়ামিন। তারা বলেন, দেশে নতুন উদ্যোক্তা তৈরিতে কৃষি ব্যাংক সবসময় তরুণদের পাশে থাকবে।
এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।